অনেক স্লো গতিতে আমরা আগাচ্ছি মনে হচ্ছে, আর একটু ফাস্ট হইতে হবে, না শেষ করা যাবে না। না স্যার, যেভাবে যাচ্ছে এভাবে ঠিক আছে স্যার, ফার্স্ট হইতে হবে না। স্যার এমনিতেই তো একদিনে এক চ্যাপ্টার শেষ হয়ে যায়। না, একবার তো এক চ্যাপ্টার শেষ করতেই হবে। আর আজকে তো পরীক্ষা নিতে চেয়েছিলাম আপনারা দিলেন না, ভালো। এই চ্যাপ্টারটা পরে অ্যাড হয়ে যাবে না, সমস্যা নেই। 2 চ্যাপ্টার দিতে এক চ্যাপ্টার অ্যাড হয়ে যাবে। ওই ব্যাচের পরীক্ষা আজকে, তারা পিছাইতে বলতেছে, বলছি পরীক্ষা দিলে দিবেন, নইলে নাই, যে দিবেন না তার ব্যাপার, শেষ। আমরা শেষ করেছিলাম মেডিকেল অ্যালাউন্সের ওই পর্যায় থেকে, দ্যাট মিনস এলিমেন্টস অফ স্যালারি অ্যান্ড ইটস এক্সপ্লানেশন। আমরা স্যালারি যখন ইনকাম ট্যাক্সের আন্ডারে স্যালারি, টোটাল স্যালারি ক্যালকুলেশন করব, তখন বেসিক স্যালারি ছাড়াও আমাদের কি কি বিষয় ইনক্লুড করতে হবে, সেই বিষয়গুলো আমাদের প্রশ্নের মুখ্য ছিল। সেখানে আমরা অনেকগুলো টপিক কভার করেছিলাম। সেখানে যে টপিকগুলো ছিল তার ভিতরে রয়েছে বেসিক স্যালারি, ডিআরএস অ্যালাউন্স, দেন বোনাস, দেন হচ্ছে স্পেশাল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স। এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে বাকি বিষয়গুলো কভার করে দেওয়ার চেষ্টা করতেছি, জানি না কতদূর পারি, না পারলেও আজকে শেষ করে দেব, এটা হচ্ছে মূল কথা। সো নেক্সট হচ্ছে আমাদের হাউস রেন্ট অ্যালাউন্স ইন ক্যাশ। আপনাদের যদি হাউস রেন্ট দেওয়া হয়ে থাকে, দেন হোয়াট উইল বি ইউর ট্রিটমেন্ট ইন টোটাল ইনকাম। ফর এক্সাম্পল, আপনি বেসিক স্যালারি যেটা পান, দিস মাস্ট বি ইনক্লুডেড ইন ক্যালকুলেটিং ইউর ট্যাক্স। দেন আপনি যে হাউস রেন্ট পান বেসিকের উপরে, সেটার উপরেও আপনাকে ট্যাক্স দিতে হবে একটা নির্দিষ্ট হারে। সেটা গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়ে থাকে। আপনার যদি একটা মোরাললেস নির্ধারণ করে দেওয়া থাকে যে সেটা হচ্ছে আপনি যে টোটাল স্যালারি পাবেন সেটার 50%, আর আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্ধারণ করে দেওয়া থাকে, তার ভিতরে যেটা লোয়ার, সেই অ্যামাউন্টটা আপনি স্যালারি হিসেবে কাউন্ট করতে পারবেন। এখন আপনাকে ফর এক্সাম্পল বলা হলো যে আপনি কোনো এমপ্লয়ের কাছ থেকে আপনি যে স্যালারি পান সেটা হচ্ছে ফর এক্সাম্পল 1,80,000 টাকা আপনাকে ক্যাশ দেওয়া হয়েছে ইয়ারলি। এখন 1,80,000 টাকা যদি আপনাকে হাউস রেন্ট দেওয়া হয়ে থাকে, ইন দ্যাট কেস your basic salary will be come into consideration to calculate your total salary. So আপনাদের বেসিক স্যালারি, ফর এক্সাম্পল আমরা বেসিকটা এখানে প্রথমে লিখে রাখি, your বেসিক স্যালারি, এটা হচ্ছে আমাদের যা আছে এখানে ডট 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 থাক। দেন আমরা বাকি বিষয়গুলো অ্যাড করার ক্ষেত্রে ক্যালকুলেট করব। সো প্লাস হাউস রেন্ট প্লাস আর অ্যাড, দেন যে লেখেন যাই লেখেন না কেন, everything is right. So our house rent should be here. Then ফর এক্সাম্পল আপনাকে যেটা বলেছিলাম যে আপনার বেসিক স্যালারি যেটা দেওয়া হয় এবং এমপ্লয়ার আর গভর্নমেন্ট অফিসার কোনো প্রতিষ্ঠানতে তাদেরকে দেওয়া হচ্ছে 1,80,000 টাকা ইয়ারলি আপনাকে হাউস রেন্ট দেওয়া হয়েছে। এখন ফর এক্সাম্পল আপনার বেসিক স্যালারি, এখানে আমরা জানি ধরে নিই যে বেসিক স্যালারি ইয়ারলি হচ্ছে 3 লক্ষ টাকা ফর এক্সাম্পল। এটা আমরা তো আগের বার করেছিলাম, বেসিক স্যালারি 22,000 টাকা ক্রস, সেটার সাথে 12 মাসের গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার বেসিক স্যালারি। এখানে আমরা ধরে নিয়েছি আমাদের বেসিক স্যালারি 3 লক্ষ টাকা। সো আপনাকে গভর্নমেন্ট দিচ্ছে 1,80,000 টাকা। সো ইউর বেসিক স্যালারি অ্যাট ক্যাশ or যে কোনো ভাবে হাউস রেন্ট আমরা লিখি, হাউস রেন্ট allowance is your টাকা
হাউজিং অ্যালাউন্স ফর এক্সাম্পল আমরা এখানে আমাদের বলে নিয়েছি 1,80,000 টাকা। Then you have some treatment. For example, গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছে আপনি যেটা বেসিক স্যালারি পান তার নট মোর দেন 50% আর 1,80,000 টাকার উপরে হলে সেটা আপনি অ্যাড করতে পারবেন না। সো মাইনাস এক্সাম্পশন ফ্রম হাউজিং মাইনাস, আমরা এখানে পুরো বিষয়টা লিখে দেব। এক্সাম্পশন মিন্স আপনি যেটা হাউজিং আপনার জীবন দানের জন্য এমপ্লয়ারের কাছ থেকে ইউজ করতে পারেন বাসা ভাড়ার জন্য, সেটা আপনি টোটাল যে টাকাটা পেয়েছেন সেটা থেকে বিয়োগ করতে হবে। actual or 50% of basic আমাদের বলা আছে 3 লক্ষ টাকা। So 50% of basic is 1,50,000. So which on is lower? এখানে গভর্নমেন্টের কন্ডিশন আছে, বর্তমানে যে ট্যাক্সের রুলস রয়েছে সেখানে রুলসে বলা হয়েছে হাউজিং অ্যালাউন্স একজন ব্যক্তি তার ইনকামের 1,80,000 টাকা কিংবা তার উপরে যদি পায় সেই 1,80,000 টাকা সে এক্সেম্পশন পাবে। আদারওয়াইজ এর ভিতরে যেটা লো আছে, আমরা যেটা বলেছিলাম যে যেটা লো আছে সেটা এক্সেম্পশন পাবে। সো আমাদের এখানে এক্সেম্পশন আছে অ্যাকচুয়াল হচ্ছে 1,80,000 আমি পেয়েছি, and you can you are able to get 1,50,000 from government, so we should deduct 1,50,000 from this amount. So 1,50,000 will be your deduction. So we should add here 30,000 taka will be added as your housing allowance to total income. আপনার বেসিক স্যালারি 3 লক্ষ টাকা, এখন ট্যাক্সেবল ইনকাম হবে 3 লক্ষ টাকা প্লাস 30,000 টাকা। দ্যাট মিনস 3,30,000 টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে, বিকজ ইউ গেট 1,50,000 টাকা এক্সেম্পশন। এখন যদি আপনার এখানে বলা হতো কোনো কারণে ফর এক্সাম্পল 6 লাখ টাকা ইয়োর হাজবেন্ড ফর এক্সাম্পল, সরি আপনার বেসিক স্যালারি এখানে বলা হয়েছে 6 লাখ টাকা, সেক্ষেত্রে আপনি পেতেন 6 লাখ টাকা হলে 3 লক্ষ টাকা অথবা অ্যাকচুয়াল এর ভিতরে যেটা লোয়া সেটা এক্সেম্পশন পেতেন। সেক্ষেত্রে আপনার 1,80,000 টাকার উপরেই কোনো 1,80,000 টাকায় আপনি এক্সেম্পশন পেতেন না, কিন্তু 3 লক্ষ টাকা পেতেন না। So our basic in case of our basic salary and housing calculation, we should consider the actual amount and 50% of the basic amount which one is lower will get exemption, and excess amount of any will be added to our basic salary. এটা হচ্ছে আমাদের হাউজিং ক্যালকুলেশন। এটা টাইম টু টাইম চেঞ্জ হয়, 6 গ্রেড দেন 4 গ্রেড, বিভিন্ন গ্রেডের অফিসার, দেন হচ্ছে ঢাকায় যারা বসবাস করে প্রাইভেট কোম্পানি, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রুলস বিদ্যমান রয়েছে। এজন্য গভর্নমেন্ট মোরাললেস একটা ফিক্সড রুল নির্ধারণ করে দিয়েছে যে এত টাকা পর্যন্ত এই এলাকায় এক্সাম্পশন। যেমন আপনি মনে করুন জেলা শহরে বসবাস করলে 1,80,000 টাকা পর্যন্ত হাজবেন্ড অ্যালাউন্ড এক্সাম্পশন পাবেন। These are the basic and housing allowance relationship and calculation in tax statement. Is it clear? স্যার অ্যাকচুয়াল আর স্যার যে বেসিক এর 50% এই দুইটা পার্থক্য যে 30,000, এই 30,000 কেন স্যার বেসিক স্যালারির সাথে অ্যাড হচ্ছে স্যার? এটা একটু বুঝিয়ে দিতেন স্যার। হ্যাঁ, বেসিক স্যালারিতে অ্যাড হয়ে আমার ট্যাক্সেবল ইনকাম হবে। বেসিক স্যালারির উপর অবশ্যই ট্যাক্স দিতে হবে। এছাড়া তো আমরা অনেকগুলো বিষয় দেখেছিলাম, ডিআরএস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, এই বিষয়গুলো একটা নির্দিষ্ট অংশ আমাকে ট্যাক্স দিতে হবে না। এরকম হাজবেন্ড অ্যালাউন্সের উপরেও নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত ট্যাক্স দিতে হয় না। নির্দিষ্ট অ্যামাউন্ট এখানে আমরা বের করেছি অ্যাকচুয়াল অর 50%, হুইচ ওয়ান ইজ লোয়ার। তাহলে এখানে আমরা একটু লিখে দিই,
lower on. That means lower on should be exempted. Exemption should be lower on. স্যার এই 30,000 টাকা কি স্যার কি ট্যাক্স দিচ্ছে নাকি স্যার এটা আমাদের ইনকাম স্যালারির সাথে মানে অ্যাড হচ্ছে স্যার? স্যালারির সাথে অ্যাড হচ্ছে। অ্যাড হচ্ছে তো স্যার যে 50% যে স্যার এটা অ্যাড হচ্ছে না কেন স্যার? 50% এটা হচ্ছে গভর্নমেন্টের রুলসে বলা হয়েছে যে আপনাকে যেটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট দেওয়া হবে এবং যেটা বেসিক স্যালারি এর ভিতরে যেটা লোয়ার, দ্যাট মিনস গভর্নমেন্ট যদি আপনাকে 100 কোটি টাকাও দেয়, ফর এক্সাম্পল হাউস রেন্ট হিসেবে দিতেই পারে কোনো কোনো এমপ্লয় খুশি হয়, কিন্তু আপনার বেসিক যদি 50 লক্ষ টাকা হয়, সেই 50 লক্ষ টাকার উপরে আপনি 50% এক্সেমশন পাবেন, যেটা লোয়ার হবে। হায়ার অ্যামাউন্ট এক্সেমশন পাবেন না স্যার। তাহলে লোয়ার অ্যামাউন্ট হচ্ছে আপনার এখানে 25 লক্ষ টাকা হবে স্যার। 25 লক্ষ টাকা। আর যে 1 কোটি টাকা আপনি পেয়েছেন তাহলে 75 লক্ষ টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। নইলে তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে গভর্নমেন্ট অফিসার ব্যতীত প্রাইভেট সেক্টরে এমপ্লয়ীদের বেশি পরিমাণে হাউস রেন্ট দিচ্ছে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। কারণ বেসিক স্যালারির উপরে তো ট্যাক্স অবশ্যই দিতে হবে, হাউস রেন্টের উপর দিতে হবে। এর জন্য একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, লোয়ার অন 50% অফ লোয়ার, যেটা বেসিক অ্যাকচুয়াল দেওয়া হবে বেসিকে 50% অথবা অ্যাকচুয়াল যেটা দেওয়া হবে তার মধ্যে যেটা থাকবে। হ্যাঁ আরিফা বলেন। স্যার আমার ওই প্রিভিয়াস ক্লাসের মেডিকেল অ্যালাউন্সটা নিয়ে একটু সমস্যা আছে স্যার, বুঝতেছি হ্যাঁ না। বলেন। ওটা স্যার একটু যদি আবার বুঝাইতেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মেডিকেল অ্যালাউন্স, আপনি যখন একটা প্রতিষ্ঠানে জব করবেন, যে কোনো বেসিক স্যালারির মতো প্রত্যেকটা ইস্যু একই রকম। বেসিক স্যালারি ফর এক্সাম্পল আপনার 3 লক্ষ টাকা, সেক্ষেত্রে প্রত্যেকটা অর্গানাইজেশন আপনাকে একটা নির্দিষ্ট হারে মেডিকেল অ্যালাউন্স দিয়ে থাকে আপনার চিকিৎসা খরচ মেটানোর জন্য। সেই মেডিকেল অ্যালাউন্সটা আপনার বেসিক স্যালারি 10%-এর উপরে হতে পারবে না। এখন ফর এক্সাম্পল আপনার এখানে বেসিক স্যালারি হচ্ছে 3 লক্ষ টাকা, আপনি মেডিকেল অ্যালাউন্স ফর এক্সাম্পল পেয়ে গেছেন, এটা ধরেন 1,80,000 টাকা মেডিকেল অ্যালাউন্স, এটা আমার মেডিকেল অ্যালাউন্স ফর এক্সাম্পল, দিস ইজ ইউর বেসিক স্যালারি। এখন গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছে ইউ উইল নট বি অ্যালাউড টু গেট মোর দ্যান 10% অফ ইউর বেসিক স্যালারি অ্যাজ মেডিকেল অ্যালাউন্স। সেক্ষেত্রে 1,80,000 টাকা এবং বেসিকের যে 10% করলে আমাদের আসে 30,000 টাকা। এর ভিতরে যে লোয়ার অ্যামাউন্ট, সেই লোয়ার অ্যামাউন্টের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে না। বাকি যে অতিরিক্ত টাকা দিয়েছেন সেটা টোটাল ট্যাক্সেবল ইনকামে ইনক্লুড করতে হবে। দ্যাট মিনস আপনি যদি এখানে 10% হয়, 1,50,000 টাকা will be 30,000, then you will minus 30,000 from 1,80,000, then 1,50,000 টাকা will be added to your total income to calculate your tax. এটা হচ্ছে আমাদের বেসিক স্যালারির সাথে মেডিকেল অ্যালাউন্সের রিলেশনশিপ। দ্যাট মিনস বিভিন্ন সীমা নির্ধারণ করে দিয়ে থাকে, কারণ আপনার জীবন ধারণের জন্য বাসায় থাকা দরকার, একজন ব্যক্তির বাসা নাই থাকতে পারে। এখন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তারা অবশ্যই বাসায় থাকবে, এক্ষেত্রে হাউজিং প্রতিষ্ঠান দিবে। এখন গভর্নমেন্ট একটা সীমা নির্ধারণ করে দিয়েছে, এর উপরে হতে পারবে না। কারণ বেসিক স্যালারির উপর যদি ট্যাক্স দিতে হয় অবশ্যই, হাউস রেন্টের উপর যদি ট্যাক্স দিতে না হয়, তাহলে বেসিক স্যালারি মনে করেন দিল ফর এক্সাম্পল 1 লক্ষ টাকা, হাউস রেন্ট দিয়ে দিল 4 লক্ষ টাকা, তাহলে এমপ্লয়িরা উপকৃত হলো। এই যে বিভিন্ন ধরনের অসুবিধা আছে, অসুবিধা অ্যাভয়েড করার জন্য গভর্নমেন্ট সীমা নির্ধারণ করে দিয়েছে, বেসিক স্যালারি 50% অথবা অ্যাকচুয়াল, এর ভিতরে যেটা লোয়ার হবে সেটা এক্সেমশন পাবে। ফর এক্সাম্পল আপনাকে যদি বলা হয়ে থাকে যে আপনি হাউস রেন্ট অ্যালাউন্স কোনো কারণে, এর আগে যেরকম বলেছিলাম হাউস রেন্ট অ্যালাউন্স কোনো কারণে আপনি পেয়েছেন ফর এক্সাম্পল 1 লক্ষ টাকা, then your 1 lakh টাকা will be deducted. This is the actual scenario, and then 1 lakh টাকা will get exemption. Then সেক্ষেত্রে আপনাকে 50,000 টাকার উপর, সরি, সেক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ আপনি পেয়েছেনই কম অ্যাকচুয়াল অ্যামাউন্ট। সরি এটা না, আমি আবার বলতেছি, আপনি মনে করেন হাউস রেন্ট অ্যালাউন্স এখানে পেয়েছেন 1,80,000 টাকা,
এবং আপনি এক্সেমশন পেয়েছেন 50% কারণে 1,50,000 টাকা। সেক্ষেত্রে যখন আপনার অ্যাকচুয়াল অ্যামাউন্ট is higher than 50%, then you will get lower amount will be deducted. বাট নতুন করে গভর্নমেন্টের যে আপনাদের ট্যাক্স বই আছে সেখানে দেখবেন আপনাদের এক্সেমশনের রুলস দেওয়া আছে। আপনি যখন একটা নির্দিষ্ট সীমা থাকবে, এটা হচ্ছে আপনার 1,80,000 টাকা নতুন বইয়ের রুলস, 1,80,000 টাকা পর্যন্তই এক্সেমশন পেয়ে যাবেন, এর উপরে পাবেন না। কিন্তু আপনার বেসিক স্যালারি যদি 50% 180,000 টাকার নিচে হয়, then you have to pay for excess amount if you get 1,80,000. দ্যাট মিনস এখানে মূল কথা হচ্ছে 1,80,000 টাকার নিচে যদি আপনি বেসিক পেয়ে থাকেন এবং 1,80,000 টাকায় যদি আপনি হাউজিং অ্যালাউন্স পান, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে হাউজিং অ্যালাউন্সের উপরে। কিন্তু আপনি যদি ফর এক্সাম্পল বেসিক স্যালারি 50%, 1,50,000 টাকা, হাউজিং অ্যালাউন্স হচ্ছে আপনার 1 লক্ষ টাকা, then you will not be entitled to get to provide give any tax on the excess amount. কারণ গভর্নমেন্ট এখন একটা ফিক্সড রুল করে দিয়েছে, 1,80,000 টাকার উপরে গেলে দেন ট্যাক্স ক্যালকুলেট করবে। এটা সিটি কর্পোরেশন, জেলা, শহর, দেন ক্যাপিটাল ওয়াইজ ভেরি করে থাকে। ফর এক্সাম্পল নোয়াখালীতে 1,80,000 টাকা পর্যন্ত আপনি যদি বসবাস করেন ট্যাক্স দিতে হবে না। এর উপরে যদি আপনি এর উপরে যা পাবেন তার উপরে ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনার বেসিকের যদি 50% কম হয় তাহলে আবার দিতে হবে, যেটা আপনি যদি 1,80,000 টাকা পেয়েই বসেন, যেটা আমাদের স্যালারি ক্যালকুলেশনের ক্ষেত্রেও দেখা যায়। আমরা 35% হাউজিং পেয়ে থাকি, কিন্তু আমাদের বার নির্ধারণ করে দেওয়া আছে 1,80,000 টাকা পর্যন্ত। দ্যাটস ওয়াই we don't have to pay any kind of tax. এটা হচ্ছে ট্যাক্সের রুলস। So our medical allowance and housing allowance is over. Then we should look for rent-free accommodation. এখন আপনারা যদি গভর্নমেন্ট কোনো রেন্ট-ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করে থাকে, যেমন ধরুন আপনাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অনেক কোয়ার্টার তৈরি হয়েছে, এখন রেন্ট-ফ্রি অ্যাকোমোডেশন আপনাকে প্রোভাইড করলো। রেন্ট-ফ্রি অ্যাকোমোডেশন যদি আপনাকে গভর্নমেন্ট প্রদান করে থাকে, দেন সেক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্ট হচ্ছে আপনি যেটা রেন্টাল ভ্যালু, দ্যাট মিনস ওই বাসার অ্যাকচুয়াল যে ভাড়াকৃত মূল্য রয়েছে এবং আপনার যে বেসিক স্যালারি আছে তার 25%। আগে ছিল আমাদের 50%, এখন ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে যদি বাসা দেওয়া হয়ে থাকে তাহলে যেটা হচ্ছে আপনি অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু, দ্যাট মিনস আপনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অফিসার, টিচার হোক আর হচ্ছে স্টাফ হোক, অল কাইন্ডস অফ ওয়ার্কার্স অর কাইন্ডস অফ পিপল আর অফিসার, আপনার মনে করেন যে আপনাকে একটা বাসা দেওয়া হলো, এটা আমরা ডিলিট করে দিই। এখানে বাসা দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল রেন্টাল ভ্যালু, বাসার মাসিক রেন্টাল ভ্যালু আর ইয়ারলি আমরা ধরে নিই, ইয়ারলি রেন্টাল ভ্যালু ফর এক্সাম্পল আপনার 2,50,000। দিস ইজ ইউর রেন্টাল ভ্যালু। আপনার যদি একটা বাসার মাসিক ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়ে থাকে যে এটা হচ্ছে আপনার রেন্টাল ভ্যালু, দেন you will entitled to get 25% exemption from such amount which is lower. যেটা আপনার লোয়ার হবে সেটা আপনি এক্সেমশন পাবেন। এখন আপনার বেসিক স্যালারি দেওয়া হয়েছে 3 লক্ষ টাকা, then you will get exemption. বেসিক স্যালারি আমার 25% কাউন্ট করি। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আমি আবার একটু বলে নিচ্ছি, রেন্ট ফ্রি যদি আপনাকে থাকার জন্য একটা বাসা দেওয়া হয়ে থাকে, ওই বাসার মূল্য গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়ে থাকে ইয়ারলি আপনাকে কত টাকা ভাড়া হতে পারে, সেটা ফিক্সড করে দেয়। ফর এক্সাম্পল 2,50,000 হচ্ছে এই বাসার জন্য ইয়ারলি চার্জ। দেন হোয়াট উই শুড ডু ইন দ্যাট কেস,
আমরা এর আগে দিয়েছিলাম 50%, এখন হবে বাসা দিয়ে থাকলে 25%। 25% অফ বেসিক, যেটা লোয়ার হবে সেই লোয়ার অ্যামাউন্টটা আপনি এক্সেমশন পাবেন। যেমন ধরেন 3 লাখের 25%, 3 লাখ, সেক্ষেত্রে আপনাদের 3 লাখের 25% হচ্ছে 75,000 টাকা। এটা হচ্ছে আমাদের বেসিকের 25% আর রেন্টাল ভ্যালু হচ্ছে 2,50,000। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, লোয়ার অন শুড বি গেট এক্সেমশন। আপনি যে টোটাল রেন্টাল ভ্যালু আপনার নির্ধারণ করে দেওয়া হয়েছে, আপনার টোটাল স্যার এখানে এটাও নির্ধারণ করে দেওয়া হবে। এখানে শূন্য একটা বেশি হয়ে আছে মনে হয়। শূন্য বেশি হয়ে গেছে, হ্যাঁ শূন্য বেশি হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আপনি হাতে কোনো টাকাই পাচ্ছেন না, আপনাকে গভর্নমেন্ট জাস্ট নির্ধারণ করে দিয়েছে দিস হাউস হ্যাজ রেন্টাল ভ্যালু 2,50,000, কিন্তু আপনার বেসিক স্যালারি হচ্ছে 75,000 টাকা, কিন্তু আপনি ফ্যাসিলিটি বুক করতেছেন 2,50,000 টাকার। আপনি সেক্ষেত্রে 75,000 টাকার সমান ফ্যাসিলিটি বুক করার ক্যাম্পাস থেকে সেই ধরনের অধিকার রয়েছে। কিন্তু যখন বেশি সুবিধা ভোগ করবেন সেক্ষেত্রে অতিরিক্ত সুবিধার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে। আবার যদি কমও ভোগ করে থাকেন সেটার জন্য 25% উপরে ট্যাক্স দিতে হবে। তাহলে সেটা আমরা একটু পরে দেখি। তাহলে ইউ হ্যাভ টু অ্যাড 1,75,000 টু ইউর টোটাল ইনকাম। এটা হচ্ছে আমাদের বর্তমান রুলস অনুযায়ী ক্যালকুলেশন। যদি আপনাকে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হয়ে থাকে এবং আপনার রেন্টাল ভ্যালু নির্ধারণ করে দেওয়া হয়ে থাকে, দেন ইন দ্যাট কেস যদি আপনি বেশি ফ্যাসিলিটিস বুক করে থাকেন, দেন ইউ হ্যাভ টু পে এক্সেস ট্যাক্স ফর দ্য এডিশনাল অ্যামাউন্ট। আর এখানে কি তাহলে 1,75,000 উপরে ট্যাক্স দিতে হবে? ও সরি, আপনাদের ট্রিটমেন্টটা ভুল হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে আপনার আগেরটার সাথে অন্যটা পার্থক্য হচ্ছে, আগেরটা হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। আপনি এটা হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ওটা আমি হাউস রেন্টের মতো হিসেবে ক্যালকুলেট করেছি। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনে আমরা দেখেছিলাম, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনে সরি হাউস রেন্টে আপনি যদি হাউস রেন্ট বেশি পেয়ে থাকেন 1,80,000 টাকার উপরে, দেন ইউ হ্যাভ টু পে এক্সেস ট্যাক্স অন এডিশনাল অ্যামাউন্ট। অন দ্য আদার হ্যান্ড আপনার যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ট্যাক্স দেওয়া হচ্ছে না। কিন্তু আপনার এখানে বিষয় হচ্ছে রেন্টাল ভ্যালু হচ্ছে 2,50,000 এবং আপনার অ্যাকচুয়াল যে বেসিক স্যালারি আপনার প্রাপ্য সেটা হচ্ছে 70। সেক্ষেত্রে আপনি 70 লোয়ার অন অ্যাড করতে হবে টোটাল বেসিক স্যালারি সাথে। আপনি বেশি ফ্যাসিলিটিস বুক করতেছেন, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু এক্ষেত্রে যদি রেন্টাল ভ্যালু ফর এক্সাম্পল 50,000 টাকা হতো, তাহলে 15,000 টাকাই অ্যাড করা হতো টোটাল স্যালারির সাথে, বেসিক স্যালারির সাথে। সো ইয়োর রেন্ট ইন কেস অফ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, আগের ক্ষেত্রে কি পেয়েছিলাম আমরা 1,80,000 টাকা পর্যন্ত হাতে ক্যাশ পেয়েছিলাম, সেটার জন্য আমাকে ট্যাক্স দিতে হচ্ছে না, বরং আমরা 50% এক্সেমশন করে নিয়েছিলাম ওই আমার থেকে। কিন্তু এক্ষেত্রে যদি আপনার রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন করার জন্য আপনার যে কোয়ার্টার দেওয়া হয়েছে, তখন তো হাউস রেন্ট দেওয়া হবেই না, বরং আপনার যে বেসিক আছে তার উপর 25% আপনাকে এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে। দ্যাট মিনস 75,000 এখানে অ্যাড করতে হবে টোটাল বেসিক স্যালারির সাথে। আগের ক্ষেত্রে ছিল আপনার যদি হাউস রেন্ট অ্যাকোমোডেশন রেন্ট দেওয়া হতো সেক্ষেত্রে ইউ গেট সাম অ্যালাউন্স, কিন্তু আপনার জন্য ফ্রি দেওয়া হচ্ছে। আপনি দুদিক থেকে বঞ্চিত হচ্ছেন। এক হচ্ছে আপনি ওই বাসায় থাকার কারণে আপনার বেসিকের একটা অংশ অ্যাড করে দিচ্ছেন টোটাল স্যালারির সাথে, দ্যাট মিনস ইউ আর এনজয়িং সাম ফ্যাসিলিটিস। আর আরেকটা বিষয় হচ্ছে এট দ্য সেম টাইম ইউ আর নট গেটিং এনি ক্যাশ অ্যামাউন্ট ফর
in the name of house rent. House rent allowance of rent free accommodation দিলে house rent allowance normally প্রদান করা হয় না, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। সো স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে যদি আমাদের বেসিকটা যদি আরো বেশি হইতো, মানে হচ্ছে যে স্যার রেন্টাল ভ্যালু থেকে 25% যদি স্যার 2,50,000 থেকে যদি স্যার বেশি হইতো, 75,000 না হয় স্যার, ওই ক্ষেত্রে কি হইতো? 2,50,000 ফর এক্সাম্পল, এখানে মনে করেন আপনার স্যালারি হচ্ছে এখানে 3 লক্ষ টাকা, এখানে আপনি সাপোজ বোঝাতে চেয়েছেন যে আমার রেন্টাল ভ্যালু এটা, কিন্তু 25% বেসিকের সাথে ক্যালকুলেট করে আমার টোটাল অ্যামাউন্ট চলে আসে ফর এক্সাম্পল 2,75,000, এই তো। জি স্যার। সেক্ষেত্রে 2,50,000 টাকা আপনার অ্যাড হইতো, লোয়ার অ্যামাউন্টটা অ্যাড হবে 2,50,000 ফর এক্সাম্পল। This amount would be added. এটা হচ্ছে আমাদের তখনকার ট্রিটমেন্ট। দ্যাট মিনস লোয়ার যেটা হবে সেটা বেসিক স্যালারির সাথে অ্যাড করে দিতে। এটা হচ্ছে আমার রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের হাউস রেন্ট পাচ্ছেন না, এটা হচ্ছে আমাদের মূল ফ্যাসিলিটি। মানে সুবিধা বঞ্চিত করা, মানে এক কোয়ার্টার দেওয়া মানে সুবিধা বঞ্চিত করা এক ধরনের। সো নেক্সট টার্ম হচ্ছে অ্যাকোমোডেশন অ্যাট এ কনসেশন রেট। আপনি তো এখানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন পেয়েছেন, আরেকটা টার্ম থাকে সেটা হচ্ছে আপনাকে ধরেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপনাকে একটা কনসেশন রেটে আপনাকে রেন্ট দেওয়া হয়েছে। সে কনসেশন রেটটা আপনাকে নির্দিষ্ট করে দেওয়া হবে, এটা প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দেয়, কখনো গভর্নমেন্ট নির্ধারণ করে দেয়। এটা হচ্ছে বিভিন্ন ধরনের রুলস থাকে। যেমন ধরুন আপনার বেসিক স্যালারি এখানে আমরা 3 লক্ষ টাকায় ধরে নিলাম, একটা হাউস রয়েছে, সেটা রেন্টাল ভ্যালু ফর এক্সাম্পল 2,50,000, অ্যান্ড আপনাকে বলা হয়েছে 25% হচ্ছে আপনার বেসিক স্যালারির। সেক্ষেত্রে যখন বলা হবে কনসেশন রেটে, সেক্ষেত্রে 25% অফ বেসিক এরকম অ্যাড হবে। সেক্ষেত্রে 25% অ্যাড হওয়ার পর যেটা 25% থাকার পরে যেটা লোয়ার হবে সেটা হচ্ছে আপনার টু বি অ্যাডেড ইওর টোটাল ইনকাম। এখন যদি বলা হয় এর সাথে আর একটা কন্ডিশন, এটা আমরা একটু মুছে দিতে হবে, উপরের টেন্স আর কিছু মোছার দরকার নেই, সরি। এখন আপনাদেরকে বলা হলো যে আপনি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, দেন হচ্ছে আপনার অ্যাকোমোডেশন অ্যাট এ কনসেশন রেট। সেক্ষেত্রে যেটা হবে আপনার লোয়ার রেন্টাল ভ্যালু, যেটা রেন্টাল ভ্যালু তো থাকবেই, দেন 25% ইজ ফাইন, সেটাও অবস্থান থাকবে, তার ভিতরে যে টোটাল যেটা ভ্যালু সেটা অ্যাড করে দিতে হবে। এর সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যখন কনসেশন বলা হয়েছে, আগের ট্রিটমেন্টে আমরা দেখছি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এখন ফ্রি আপনাকে প্রদান করতেছে, জাস্ট আপনাকে কোয়ার্টারে থাকার অধিকার দিয়েছে, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি যে বাসায় থাকবেন সেখানে আপনাকে ন্যূনতম একটা বাসা ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল আপনাকে বলা হলো আপনাকে মান্থলি 2,000 টাকা বাসা প্রদান করতে হবে। সেক্ষেত্রে সেই 2,000 টাকা আপনি প্রদান করবেন। সেই 2,000 টাকা প্রদান করার পর যেটা থাকবে সেটা আপনার টোটাল ইনকামের সাথে অ্যাড হয়ে যাবে। দ্যাট মিনস আপনাকে 2,000 টাকা প্রদান করা হলো, সেটা আপনার স্যালারি যখন আপনি ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করবেন সেক্ষেত্রে সেই 2,000 টাকা আপনি ডিডাক্ট করে দেবেন মান্থলি বেসিস। দ্যাট মিনস আপনাকে বলা হলো যে আপনার রেন্টাল ভ্যালু যেটা যাই হোক না কেন, এবং সেক্ষেত্রে আপনার ফর এক্সাম্পল আমরা রেন্টাল ভ্যালু ধরে নিয়েছি 2,50,000 টাকা, যাই হোক সেটা ওখানে দেওয়া আছে। দেন হচ্ছে 25% আমার হচ্ছে লোয়ার অ্যামাউন্ট যেটা, সেটা অ্যাড হওয়ার কথা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ক্ষেত্রে। দেন কনসেশনের প্রশ্ন আমি আবার একটু করে বলি। কনসেশনের প্রশ্ন হচ্ছে তখন যখন আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট হারে বাসা ভাড়া প্রদান করবেন। That means you have to pay
পার মান্থ 2000 টাকা আপনাকে স্যালারি দিতে বাসা ভাড়া দিতে হবে। সেক্ষেত্রে সেই 2000 টাকা বাদ দেওয়ার পর যেটা আপনার অতিরিক্ত হবে সেটা আপনি অ্যাড করে দিবেন। ফর এক্সাম্পল, আপনাকে দেওয়া হচ্ছে 3 লক্ষ টাকা স্যালারি, এখানে ফিক্সড করে দেওয়া আছে 2 লক্ষ টাকা, 2000 টাকা প্রতি মাসে আপনাকে স্যালারি প্রদান করতে, বাসা ভাড়া প্রদান করতে হবে ওই বাসায় থাকার জন্য। দেন ইউ উইল নট পে দিস অ্যামাউন্ট, ইউ উইল রাদার ডিডাক্ট সাম অ্যামাউন্ট ফ্রম হেয়ার। আপনাকে নির্দিষ্ট লেস করতে হবে। You have to pay deduction of concession, that means rent paid, আপনি যেটা বলেছেন paid by me or by Trias, me লেখেন, rent paid by me, কারণ হচ্ছে আপনি তখন তো নিজের নাম লিখবেন না। প্রতি মাসে ফর এক্সাম্পল 2000 টাকা, then you will ensure that 24,000, that means এটা বাদ দেওয়ার পর যেটা থাকবে, this will be included in your total salary. That means কনসেশনের বিষয়ে যখন আসবে তখন আপনি সরাসরি রেন্টাল ভ্যালু এবং 25% এর মধ্যে যেটা লোয়া সেটা অ্যাড না করে সেখান থেকে আপনাকে যেটা দিতে বলা হয়েছে সেটা বাদ দিয়ে যেটা আপনি হবে সেটা বাদ দেওয়ার পর সেটা আপনি অ্যাড করে দেন। That means you have to now add 51,000 টাকা to your total salary when it will be provided at a concession rate. সেক্ষেত্রে অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু এবং আপনি যেটা 25% discussion will be asked and you have to bear 25%, that means you have to bear 2,000 টাকা as monthly rent for this amount. এটা হচ্ছে আপনার বেসিক স্যালারি ক্যালকুলেশন। Then the question is, আপনাকে যদি আরো অনেক কিছু দেওয়া হয়ে থাকে, আপনাকে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে, দেন গার্ডের ভাড়া দেওয়া হয়ে থাকে, দেন আপনাকে গাড়ি দেওয়া হয়ে থাকে, ইট ইজ বেসিক্যালি প্রোভাইডেড ইন কেস অফ private officer or government executive, not all of the person. For example, teacher are not entitled to get any types of car. আর এক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের ক্যালকুলেশন রয়েছে, যেমন আপনাকে যদি গাড়ি দেওয়া হয়ে থাকে অফিসিয়াল পারপাসে ইউজ করার জন্য, you cannot use it for your personal purpose. For example, আপনি নোয়াখালীতে জয়েন করলেন, নোয়াখালী ডেপুটি কমিশনার হিসেবে ডিসি, আপনাকে গাড়ি দেওয়া হয়েছে, আপনি নোয়াখালী জেলার বাইরে ওই গাড়ি নিয়ে কখনোই যেতে পারবেন না। যদি যান তাহলে আপনাকে তার উপর ট্যাক্স দিতে হবে, তেল খরচ দিতে হবে, অনেক কাহিনী রয়েছে। এই জন্য দেখবেন নোয়াখালী ডিসি যখন অফিসিয়াল কাজ ব্যতীত ঢাকা কিংবা চিটাগাং যায়, সে লাল সবুজে ওঠে, অন্যথায় সেই যে চৌরাস্তা গিয়ে সে চিটাগাং গাড়ি দিতে পারে, কোনো গাড়ি। এটা হচ্ছে বেসিক্যাল ট্রিটমেন্ট। তাহলে আমরা প্রথমে দেখে আসি এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স। আপনাকে যদি কোনো ধরনের এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে, ফর এক্সাম্পল আপনাকে মনে করেন যে আপনাকে দেওয়া হয়েছে মান্থলি 5,000 টাকা অথবা ইয়ারলি 5,000 টাকা আপনাকে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স দেওয়া হয়েছে, এবং তার ভিতরে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ করেছেন, যেটা খরচ করেছেন তা বাদে যেটা বাকি থাকবে, দিস শুড বি ইনক্লুডেড ইন ইউর টোটাল ইনকাম। ফর এক্সাম্পল, আপনাকে 5,000 টাকা দেওয়া হয়েছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পারপাস, আপনি বিনোদনের জন্য, চিত্ত বিনোদন বিভিন্ন রকম হতে পারে, চা খাবেন, কফি খাবেন, ফুড বেভারেজ খাবেন, বাকি যে টাকা দেওয়া হবে এটা খাওয়ার জন্য আপনাকে যখন টাকা দেওয়া হবে, এখান থেকে আপনি মনে করেন যে আপনি 300 টাকা অথবা 500 টাকা আপনি খরচ করেছেন, বাকি যেটা রয়েছে
সেটা আপনার অ্যাকচুয়াল অ্যামাউন্ট অনুযায়ী ফেরত দেওয়ার কথা, কিন্তু আমরা কি করি, ফেরত দিই না। এই জন্য গভর্নমেন্ট একটা রুলস নির্ধারণ করে দিয়েছে। সেই রুলসটা হচ্ছে, আপনাকে যদি কোনো ধরনের এন্টারটেনমেন্ট অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে, তার উপরে আপনি একটা এক্সেমশন হন। দ্যাট মিনস আপনার ইয়ারলি একটা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 20,000 টাকা exemption. It will not be included for any kinds of ট্যাক্স ক্যালকুলেশন। এর উপরে যেটা পাবেন সেটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। যেটা আমরা ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখি, ইয়ারলি আপনাকে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স দেওয়া হবে একটা বেসিকের সমান। ফর এক্সাম্পল, সেই বেসিক সমানে আপনি ডিডাক্ট করতে পারেন। এর উপরে যদি আপনাকে কোনো এক্সেস অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকে, দিস শুড বি ডিডাক্টেড। আপনাদের নতুন বই আছে কিনা আমি জানি না, এটা হচ্ছে নতুন রুলসে বলা হয়েছে। সো আগের যে রুল ছিল সেই অনুযায়ী ছিল যে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পুরোটাই অ্যাড করে দিতে হতো, কিন্তু এখন মানুষের বিনোদন ভ্রমণের সুযোগ দেওয়া হয়, এই জন্য এটা করা হয়েছে। সো এন্টারটেনমেন্ট অ্যালাউন্স শামীম আছে জি স্যার আছে। না? আপনি আবার বাথরুমে গেছেন কিনা? না স্যার, না, আপনি তো তাই বললেন নাই। যে প্রথমে বাথরুমের শব্দ আসতেছে। আপনি তো মনে হয় সব বাথরুমে গিয়ে কথা বলেন, না স্যার, নাহলে কিভাবে বুঝলেন? না স্যার, আসলে ওয়াশরুমে গিয়ে কথা বললে কথাগুলো অনেক মানে জোরে শোনা যায়, ডাবল শোনা যায়, ওই টাইপের কথা মনে হয়েছিল, এই জন্য বলছিলাম। না, এটা তো আপনি অভিজ্ঞতা আছে এই জন্য বলেছেন। জি স্যার, আমাদের দিকে কারো মনে হলো না যে বাথরুমে কথা বলতেছে, তোমার একমাত্র মনে হলো বাথরুমে। খুব ভালো আমি তো এক্সপিরিয়েন্স। মনোযোগ সহকারে কথাগুলো শুনতেছি, তোমরা তো মনোযোগ সহকারে শুনতেছো না। মনোযোগ দিয়ে শুনতেছি। মনোযোগ এক্সপিরিয়েন্স বলে কথা। এক্সপিরিয়েন্স পরে পরে বলবেন, ডিসকাস করেন আপনারা আমরা নিজেরা। মারামারি না করি। আচ্ছা নাদিম, আপনারা নিজেরা পরে ডিসকাস করেন কোথায় গিয়ে মনোযোগ দিছিল এটা। জি স্যার। সেটা আমি না যাই, আমি এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের মধ্যে যাই। এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে বলা হয়েছে আপনার ফর এক্সাম্পল 60,000 টাকা, ফর এক্সাম্পল ইন কেস অফ মি, আমি এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পেয়েছি দিস ইয়ার, এটা আমি ধরে নিলাম। পেয়েছি না না পেয়েছি সেটা আমি যাচ্ছি না, আমি পাইও না সেটাও বলে দিলাম। কিন্তু আপনার ট্যাক্স রুলস অনুযায়ী বলা হয়েছে, আপনি ইয়ারলি ইউ ক্যান এন্টাইটেল টু গেট on basic equal entertainment allowance. So you will get exemption, that means minus হচ্ছে on month basic. So you can say your on month basic. আমরা যদি যারা নিউলি জয়েন ওয়ার্কার্স এর কথা চিন্তা করি, ফর এক্সাম্পল তাদের on month basic হচ্ছে 22,000। সেক্ষেত্রে আমাদের 22,000 টাকা এক্সেমশন হয়ে বাকিটা আমাদের অ্যাড করে দেবে। সো আপনারা এইটা কিন্তু আপনাদের বইয়ে যদি পুরাতন হয়ে থাকে, কারণ নতুন বই আসছে কিনা আমি জানি না, এটা অ্যাড করে নেবেন যে এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য হবে যে আপনার একটা বেসিক, আর যদি আপনার বেসিক বলাই থাকবে, বেসিক বলা থাকবে এবং সেটার অন মান্থ বেসিকের সমান এন্টারটেনমেন্ট অ্যালাউন্স এক্সেমশন পাবেন। আর যদি না দেওয়া থাকে দেন দেয়ার উইল বি নো ট্রিটমেন্ট। দেওয়া না থাকলে তো কিছু নেই, আপনি পাচ্ছেনও না, আপনি এক্সেমশনও পাচ্ছেন না। আপনি সাপোজ ফর এক্সাম্পল আপনি কোনো এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পান না, এই জন্য আপনার যে 2,000 টাকা উল্টো এখান থেকে ডিডাক্ট করবেন, এই ধরনের কোনো সুযোগ নেই। সো ইউ উইল অ্যাড হেয়ার 38,000 টাকা অ্যাজ ইউর টোটাল ট্যাক্সেবল স্যালারি। এটা হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে। তাহলে দেন আমাদের যে বিষয়গুলো আমরা বলেছিলাম, আপনি যদি কোনো গার্ড এর জন্য আপনাকে জন্য কোনো টাকা দেওয়া হয়, ফর এক্সাম্পল আপনি একটা বাসায় থাকেন, বাসায় আপনার গার্ডের জন্য কোনো টাকা দেওয়া হচ্ছে গার্ডের বেতন বাবদ, দেন দিস অ্যামাউন্ট শুড বি ইনক্লুডেড টু ইউর বেসিক স্যালারি। যেমন গার্ডেস তো নিজে কোনো ট্যাক্স দেবে না, আপনাকে ইউ হ্যাভ টু পে ট্যাক্স বাই ইউর ওন। দিস আর ইন কেস অফ any kinds of fees or commission or salary of guard or any kinds of short-term workers or any types of clerk, they will
involved in any kinds of duties in your house or for any personal purpose. For example, you are entitled to get a personal driver, official driver, but you cannot use them for your personal purpose. যেটা আমরা আগেও বলেছিলাম, you are not allowed to go outside Noakhali region for your personal purpose, despite any official order you are entitled to get from office of the government. এটা হচ্ছে আপনাদের গার্ড কিংবা পার্সোনাল কোনো পারপাস আপনি এক্সট্রা ফ্যাসিলিটিস কিংবা টাকা পেয়ে থাকেন। দেন দ্য কোশ্চেন ইজ কনভেন্স অ্যালাউন্স, দ্যাট মিনস আপনাকে কনভেন্স দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, আপনি একটা মিটিং এ অ্যাটেন্ড করার জন্য আপনি ঢাকা গিয়েছেন, এক্ষেত্রে আপনাকে ফর এক্সাম্পল 50,000 টাকা কনভেন্স দেওয়া আছে, বাট ইউ ডিড নট গেট এনি টাইপস অফ কনভেন্স ফ্যাসিলিটি। ফর এক্সাম্পল, আপনার কোনো গাড়ি দেওয়া হয়নি এবং আপনার থাকার কোনো সুযোগ দেওয়া হয়নি। এই যে সুযোগ সুবিধা দেওয়া হয়নি, এইসব সুযোগ সুবিধা দেওয়া না হলে থাকলে, যদি কোনো ধরনের এই ধরনের ফ্যাসিলিটি টাকা দেওয়া থাকে, পুরো অর্থটাই আপনি কনভেন্স অ্যালাউন্স হিসেবে এক্সেম্পশন পাবেন। সো এখানে এন্টারটেনমেন্ট আমাদের যেখানে রয়েছে, দিস অ্যামাউন্ট এন্টারটেনমেন্ট, থিঙ্ক ইট অ্যাবাউট কনভেন্স। সো দিস ইজ আওয়ার কনভেন্স। For example, land category. That means this is your conveyance allowance 60,000 to attend a meeting in Dhaka, and no other facilities are provided to you on behalf of getting such to attend such program. In that case, আপনার যেটা হবে, total 60,000 টাকা will be exempted or deducted from your 60,000 টাকা amount, and your total taxable liability in terms of conveyance allowance will be 0. আমি একটু তাহলে বাংলায় বলি। কনভেন্স অ্যালাউন্সের ক্ষেত্রে আপনার যদি কোনো ধরনের কনভেন্স দেওয়া থাকে, আপনারা খুব ভালো করেই জানেন হোয়াট ইজ কনভেন্স। মনে করেন আপনি চিটাগাং গেলেন, অথবা আপনাদের অফিসের কোনো কাজ সম্পাদনের জন্য দায়িত্ব দেওয়া হলো, 5 টাকা 10 টাকা কিংবা 10,000 টাকা দিয়ে, পুরো টাকার উপরেই আপনি ট্যাক্স এক্সেম্পশন পাবেন, যদি এর সাথে এডিশনাল কোনো বেনিফিট অথবা ফ্যাসিলিটিস দেওয়া না হয়ে থাকে। দেন আপনাকে যদি বলা হয়ে থাকে যে আপনি কনভেন্স অ্যালাউন্সও রিসিভ করেছেন, কনভেন্স ফ্যাসিলিটিও রিসিভ করেছেন, দেন ইউ শুড অফকোর্স ডিডাক্ট দিস অ্যামাউন্ট। এখন আরেকটা বিষয় হচ্ছে কনভেন্স ফ্যাসিলিটি। ফর এক্সাম্পল, গাড়ি দেওয়া হলো, নোয়াখালী থেকে ঢাকায় কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, ইউ আর দ্য ডেপুটি কমিশনার অফ নোয়াখালী ডিস্ট্রিক্ট, and you have provided a car to reach Dhaka, and you also provided some other facilities. For example, আপনাকে বলা হলো যে কনভেন্স পার্সোনাল ইউজের জন্য আপনাকে দেওয়া হলো, যেমন কনভেন্স ফ্যাসিলিটি দেওয়া হলো আপনাকে নোয়াখালী ডিস্ট্রিক্ট কমিশনার। আর ঢাকার কথা আমরা একটু পরে আসি, ডিস্ট্রিক্টের মধ্যেই থাকি, দেন ঢাকায় যাই। কনভেন্স ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ইনক্লুশন হবে না, অনলি পার্সোনাল পারপাস, সেটা একটু আগে দেখলাম। কিন্তু এটা যদি আপনি পার্সোনালিও ইউজ করেন, ফর এক্সাম্পল আপনি নোয়াখালীর ভিতরে ডিস্ট্রিক্ট কমিশনার, বাট ইউ অলসো ইউজ সাচ ফ্যাসিলিটি ফর your personal purpose, in that case what will happen, আপনার যে বেসিক স্যালারি রয়েছে, বেসিক স্যালারির আপনার 25% অথবা আপনি যে ফ্যাসিলিটি পান, ফর এক্সাম্পল ফ্যাসিলিটির মূল্য ফর এক্সাম্পল আপনাকে বলা হয়েছে 60,000 টাকা, ফ্যাসিলিটির মূল্য আপনার যেটা রয়েছে সেটা, অথবা আপনি যেটা পেয়েছেন সেটার ভিতরে যেটা হায়ার হবে সেটা আপনাকে অ্যাড করে দিতে হবে টোটাল স্যালারির সাথে। যখন আপনাকে হোলি অফিসিয়াল পারপাসে ইউজ না করে, আপনার অফিসিয়াল এবং পার্সোনাল পারপাসে ইউজ করে, কিন্তু শুধু অফিসিয়াল পারপাসে হলে সেটা হচ্ছে ট্রিটমেন্ট, ইউ হ্যাভ টু exempt every amount. For example, আপনাকে বলা হলো, আপনাকে দেওয়া হচ্ছে ফর এক্সাম্পল 1 লাখ টাকা আপনার
কনভেন্স ফ্যাসিলিটি দেওয়া আছে ফর বোথ অফ ইউর পার্সোনাল অ্যান্ড অফিসিয়াল পারপাস। এখন অফিসিয়াল পারপাসে ইউজ করতে গেলে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার কস্ট হবেই, সেটা ধরেই নেওয়া হয়েছে। কিন্তু সেই কস্ট আপনাকে কাভার করার জন্য বলা হচ্ছে আপনি যেটা লোয়ার হবে, সরি যেটা হায়ার হবে সেটা আপনি অ্যাড করে দেবেন। ফর এক্সাম্পল আপনাকে তাহলে আপনি যদি কনভেন্স ফ্যাসিলিটি ইউজ করবেন পার্সোনাল and অফিসিয়াল পারপাস, then it will be a losing point for you because you have to pay extra tax for using such facility for your personal and অফিসিয়াল পার্সন। আপনার গাড়ি রয়েছে, আপনাকে 60,000 টাকা তেল খরচ দেওয়া হয় মান্থলি, you can use for personal or official purposes। এক্ষেত্রে আপনার স্যালারি হচ্ছে 3 লক্ষ টাকা, 60,000 টাকা আপনাকে তেলের জন্য খরচ দেওয়া হয়। এখন in that case you will get 5% of basic salary, that means 3 লক্ষ টাকার উপরে 5% যেটা আসে, এবং কনভেন্স ফ্যাসিলিটি 60,000 টাকা, এর মধ্যে যেটা হায়ার হবে সেটা আপনার বেসিক স্যালারির সাথে অ্যাড করতে হবে। সো in that case we have of the 5% এখানে বলাই আছে ট্যাক্স রুলস অনুযায়ী 5% of basic। আমি কিন্তু অনেক স্লো আগাচ্ছি, আপনাদের আগের বছর একটা দুইটা ক্লাসই পুরো শেষ করে দিয়েছিলাম। 5% of basic salary, নিয়মগুলো জানলে তারপর একা একাই করতে পারবেন। So but 5% of basic salary is 15,000, maybe 15,000. Which one is higher should be added to your total income, no other treatment. So you have to add 60,000 to your total income because of personal use involvement in conveyance facility. Then conveyance facility provided for personal use এর পরে যেটা আছে, when you provide additional conveyance allowance along with conveyance facility, আপনার যদি কনভেন্স ফ্যাসিলিটির সাথে আপনি পার্সোনাল এবং অফিসিয়াল পারপাসে ইউজ করেন, ফর এক্সাম্পল এটা এক্সিস্টিং রয়েছে, এর সাথে আপনার আরো অ্যাডিশনাল অ্যালাউন্স দেওয়া যাবে। ওটা ছিল ফ্যাসিলিটি আর ছিল শুধু অ্যালাউন্স। দেন আপনাকে আমি প্রথম বলেছেন নোয়াখালীর মধ্যে হলে কোনো কিছু দিতে হবে না, দ্যাট মিনস ইউ আর দ্য ডিস্ট্রিক্ট কমিশনার, দেন ইউ আর অ্যাটেন্ডিং মিটিং ইন ঢাকা, for that purpose you are given some allowance, no other facilities, then everything will be exempted. But you are using a facility in Noakhali both for personal and official purpose, in that case we have to deduct, we have to add 5% of, or 5, in that case you have to add whatever you receive, or 5% of basic salary, whichever is higher। দেন আপনি যখন ফ্যাসিলিটি পেয়ে থাকেন এর সাথে যদি আপনি আরো কিছু পেয়ে থাকেন, ফর এক্সাম্পল কনভেন্স অ্যালাউন্স আপনি পেয়েছেন, ইন দ্যাট কেস হোয়াট উইল বি ইয়োর ট্রিটমেন্ট। আপনি এখানে তো 60,000 টাকা বিদ্যমান রয়েই গেছে, দেন আপনি যে অ্যালাউন্স পেয়েছেন, ফর এক্সাম্পল আপনার বেশ হায়ার যে অ্যামাউন্টটা সেটা তো আমরা এখানে অ্যাড করেই দিয়েছি। আপনি পার্সোনাল পারপাসে ইউজ করেছেন, আপনি অফিসিয়াল পারপাসে ইউজ করেছেন, এর সাথে যদি আপনার আরো ফ্যাসিলিটিস দেওয়া হয় থাকে, ফর এক্সাম্পল এটা আপনি পার্সোনাল পারপাসে ইউজ করেন, অফিসিয়াল, at the same time you are getting conveyance allowance, that means you are getting some facilities to go to your friend's house and to attend with your friends in other region। এর জন্য আপনি যদি, অথবা আপনি ঢাকা গেলেন, যে কনভেন্স ফ্যাসিলিটিস রয়েছে এর সাথে কনভেন্স অ্যালাউন্স দেওয়া হলো। ফর এক্সাম্পল আমরা প্রথমে যেটা দেখেছিলাম ঢাকা মিটিং এর জন্য গেছেন, এর জন্য কনভেন্স অ্যালাউন্স দেওয়া হয়েছে। নোয়াখালীতে অবস্থান করেছেন, এর জন্য আপনাকে ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে। এখন নোয়াখালী থেকে ঢাকা গেলেন, সেই কার্ডটা আপনাকে, নোয়াখালী যে কার্ডটা ইউজ করেন সেটাই আপনি ইউজ করেন, কিন্তু ঢাকায়ও গেছেন,
এর সাথে আপনাকে ফ্যাসিলিটিসও দেওয়া হয়েছে, দ্যাট মিনস আপনাকে 50,000 টাকাও দেওয়া হয়েছে, টোটাল 50,000 টাকা উইল বি অ্যাডেড। কিন্তু পরবর্তী কোশ্চেন রয়েছে, আপনি কনভেন্স অ্যালাউন্স যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে সেটা পার্সোনাল পারপাসে ইউজ করেন, অ্যাট দ্য সেম টাইম ইউ আর গেটিং সাম কনভেন্স অ্যালাউন্স, ইন দ্যাট কেস কনভেন্স অ্যালাউন্সও অ্যাড করে দিতে হবে। সো উই হ্যাভ টু অ্যাড কনভেন্স অ্যালাউন্স অফ টাকা যা বিদ্যমান রয়েছে, দ্যাট মিনস ফর এক্সাম্পল আপনি 5,000 টাকা পেয়েছেন, 5,000 টাকাই অ্যাড করে দিতে হবে টু টোটাল ট্যাক্সেবল ইনকাম। দেন আমাদের যে বিষয়গুলো আছে এটা আমরা একটু শর্টে ডিসকাস করি। ফর এক্সাম্পল ফিস অ্যান্ড কমিশন, এটা আমরা স্যালারির ডেফিনিশনে বলেছিলাম, অনি টাইপস অফ ফিস, কমিশন, কনসালটেন্সি ইনকাম উইল ডিরেক্টলি বি ইনক্লুডেড টু ইউর বেসিক স্যালারি। দ্যাট মিনস আপনি যদি কোনো ধরনের ফি পেয়ে থাকেন আপনার একই মালিকের কাছ থেকে, অন্য মালিকের না, ওই মালিকের কাছ থেকে যদি ফিস বা কমিশন কোনো ভালো কাজের জন্য পেয়ে থাকেন, ফর এক্সাম্পল আপনি প্রোডাক্ট সেল করলেন, for selling such product you are getting any commission apart from your basic salary, then you should include to your total taxable income. Then আমরা যেটা বলেছিলাম আপনার গাড়ি ড্রাইভারের জন্য কোনো ভাড়া, then any type of compensation on types of salary, সেটা যদি আপনি পেয়ে থাকেন, ফর এক্সাম্পল আপনার চাকরি চলে গেছে অথবা আপনি জব চেঞ্জ করছেন, এই সময় আপনার কোনো ভাতা দেওয়া হয়েছে, সেজন্য আপনি কম্পেনসেশন পেতে পারেন। ইয়ারলি যদি আপনাকে কোনো অ্যানুইটি দেওয়া থাকে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বা অন্য কোনো কারণে, দিস শুড বি ইনক্লুডেড। দেন আপনি অ্যাডভান্স স্যালারি নিয়ে থাকলে সেটাও আপনাকে অ্যাড করতে হবে। এগুলো হচ্ছে আমাদের টোটাল এডিশন। এই বিষয়গুলো জাস্ট নর্মাল কোনো ট্রিটমেন্ট নেই, যেটা থাকবে ওটাই, এর কোনো ট্রিটমেন্ট নেই। বাকি যে বিষয়গুলো আছে, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আমার এখানে ছিল, provident fund, recognized provident fund, unrecognized provident fund, and statutory provident fund. Statutory basically two types, general provident fund and contributory. So first of all we should talk about recognized provident fund. Recognized provident fund হচ্ছে একটা গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়ে থাকে, সেক্ষেত্রে ওই প্রভিডেন্ট ফান্ডটা যে প্রতিষ্ঠানে যে জব করে সেই প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃত থাকে, সেক্ষেত্রে এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনেই কন্ট্রিবিউট করে থাকে। সো ইন কেস অফ ক্যালকুলেটিং ইয়োর টোটাল ইনকাম, ফর এক্সাম্পল আপনার বেসিক স্যালারি ইজ স্টিল হেয়ার, so in case for recognized provident fund, সেটা নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের বিদ্যমান থাকে নরমালি। সো রিকগনাইজ যখন আপনার প্রভিডেন্ট ফান্ড থাকবে, এমপ্লয় এবং এমপ্লয় দুজনেই কন্ট্রিবিউট থাকে আপনার প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ডে। ফর এক্সাম্পল আপনার 3 লক্ষ টাকা স্যালারি, এক্ষেত্রে 10% আপনার ফর এক্সাম্পল আপনি রেখেছেন প্রভিডেন্ট ফান্ডে, তাহলে সেই 10% আপনি স্যালারি ক্যালকুলেশনের ক্ষেত্রে অ্যাড করবেন না, কারণ বেসিক স্যালারি অলরেডি আর শোয়িং দোজ অ্যামাউন্ট। ফর এক্সাম্পল আপনি এখানে যদি বলেন ট্যাক্স, এখানে যদি আমি অ্যাড করে দিই 10%, দিস 10% যাই হোক না কেন সেটা আপনি রেখেছেন এখান থেকে কেটে। সো ইউ শুড নট ইনক্লুড ইট ক্যালকুলেটিং ইউর টোটাল ইনকাম, বাট রিকগনাইজড প্রভিডেন্টের ফান্ডে আপনি যেখানে জব করেন সেই প্রতিষ্ঠান ওই 10% আপনার মতো হারে 10% রেখে দেয়। সো ইউ শুড অ্যাড দিস 3% টু, সো অ্যাড এক্ষেত্রে কন্ট্রিবিউশন অফ এমপ্লয়ার অর ওনার, কন্ট্রিবিউশন অফ ওনার of owner or employer, মানে যে আমাকে জব দিয়েছে তার কন্ট্রিবিউশনটা you should include in calculating total income. So the amount should be included is
30,000, দ্যাট মিনস আপনি তো 30,000 টাকা 10% রেখেছেন, আপনি 30,000 না, আপনি যদি 60,000 রাখেন, গভর্নমেন্টও 60,000 অথবা ওনার 60,000 রাখবে, কিন্তু সেই অ্যামাউন্টটা এখানে অ্যাড করবেন টোটাল স্যালারি ক্যালকুলেশনের ক্ষেত্রে, নট ইউর অ্যামাউন্ট, বিকজ আপনার অ্যামাউন্ট এর মধ্যে বিদ্যমান। সো এখানে আমার ক্যালকুলেশনে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হলে এমপ্লয়ার কন্ট্রিবিউশন আপনি যেটা বলা থাকবে 10% রিকগনাইজ, দ্যাট মিনস Mr. Riaz contribute 10% of his basic salary to recognized provident fund. এক্ষেত্রে অন্য কোনো কিছু বলা থাক বা না থাক, it should include contribution of honorary employee at the same amount to the same amount of your contribution, nothing else এখানে। দেন হচ্ছে আপনি যদি কন্ট্রিবিউশন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থেকে কোনো ধরনের ইন্টারেস্ট পেয়ে থাকেন, সেক্ষেত্রে ক্যালকুলেশন হচ্ছে আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটার একটু বিশাল ক্যালকুলেশন রয়েছে। সেটা হচ্ছে আপনি ফর এক্সাম্পল ইন্টারেস্ট পেলেন 10% or 20%, কিন্তু সেই ইন্টারেস্ট যেটা পাবেন সেটার 14.5% অথবা 1/3 of basic salary should be exempted. ফর এক্সাম্পল আপনার বেসিক স্যালারি হচ্ছে একটা অ্যামাউন্ট ধরে নিলাম, এখানেই ধরে নিলাম যেটা আছে, আপনি ইন্টারেস্ট পেয়েছেন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থেকে, সেটা মনে করেন যে কত ধরবো, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থেকে যে 30,000 আছে তার 10%, সেক্ষেত্রে যদি 10% রয়েছে তার হচ্ছে আপনার সেই 10% এবং আপনি যদি 45% অ্যাকচুয়ালি ক্যালকুলেট করেন, তাহলে আমরা একটু লিখে নিই, ইন্টারেস্ট from recognized provident fund. So interest from recognized provident fund, for example, you have received টাকা আমরা ধরে নিই আমরা পেয়েছি 20% হায়ার, 20% হায়ার যদি আমরা পেয়ে থাকি, ফর এক্সাম্পল আপনার এমপ্লয়ার কন্ট্রিবিউশন ইয়ারলি করেছি 30,000, so 30,000 এর 20% should be 6,000 টাকা। So here is has some calculation, আপনি যেটা পাবেন সেখান থেকে বাদ যাবে হচ্ছে আপনার যেটা কন্ট্রিবিউশন রয়েছে প্রভিডেন্ট ফান্ডে, সেটা 14.5% interest should be exempted. So 14.5% of 30,000, এটা একটু পেঁচালো কিন্তু অনেক ঝামেলার। So 14.5% will reach to our মোবাইল নিতে হবে, $4,350 টাকা is the amount. এরপরে যে কন্ডিশন বলা হয়েছে, আপনি যদি যাই পান না কেন 14.5% এক্সাম্পশন পাবেন, অথবা এর আরেকটা ট্রিটমেন্ট রয়েছে, আপনার যে বেসিক স্যালারি রয়েছে তার 1/3 of basic salary. So 1/3 of basic salary basic salary is
1/3 of basic salary. বেসিক স্যালারি যেটা থাকবে সেটার 1/3 আপনি এক্সেপশন পাবেন, হুইচ অন ইজ লোয়ার হবে সেটা। ফর এক্সাম্পল এটা বেসিক স্যালারি আপনি ক্যালকুলেট করেন আর নাই করেন ম্যাক্সিমাম সময় দেখা যায় এটা লোয়ার হয়ে যায়, কারণ অ্যাকুমুলেটেড যখন আপনার প্রভিডেন্ট ফান্ড হবে তখনই আপনার এই প্রশ্নটা আসবে যে 1/3, কারণ ইনিশিয়াল যখন আপনি ক্যালকুলেট করবেন তখন 1/3 অলওয়েজ বি হায়ার is on is lower। এখানে 1/3 চলে আসে 1 লক্ষ টাকা, কিন্তু 1 লক্ষ টাকা তো আমরা দেখতেই পাচ্ছি অ্যাড করা যাচ্ছে না, সো লোয়ার অন শুড বি ডিডাক্টেড ইজ মিন্স 4,40,50 টাকা should be deducted from the amount and rest of the amount should be included in case of recognized provident fund. That means you have to add টাকা on 650 টাকা should be added to calculate your total taxable income in case of recognized provident fund। যেটা আপনি ইন্টারেস্ট পাবেন সেখান থেকে 14.5% interest or 14.5% interest or 1/3 of basic salary, যেটা লোয়ার হবে সেটা ইন্টারেস্ট থেকে বাদ দিবেন। যদি আপনি ইন্টারেস্ট পেয়ে থাকেন 10% হয়, that means 3,000 টাকা, then no amount will be added to your total taxable income. Then we have interest, then we have the term unrecognized provident fund. In case of unrecognized provident fund, যেটা আপনাকে করতে হবে, যেটা আপনি অ্যামাউন্ট রিসিভ করবেন এমপ্লয়ারের কাছ থেকে, সেটা আপনি অ্যাড করবেন এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। দ্যাট মিনস আপনার কন্ট্রিবিউশন এখানে আমরা যেরকম প্রতি বছর অ্যাড করে দিয়েছি স্যালারি ক্যালকুলেট করার সময়, কিন্তু ওর এরকম প্রতি বছর আমি অ্যাড করবো না আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে, কারণ এটা কোনো স্বীকৃতি দেয় না যে আপনি এই অ্যামাউন্টটা ভবিষ্যতে পাবেন। সো ইউ শুড নট ইনক্লুড দিস অ্যামাউন্ট when calculating your basic salary। বাট আপনি যখন আপনার জব শেষে অথবা জব ছেড়ে দিলেন অথবা আপনি অন্য কোথাও চলে যাচ্ছেন, তখন যে প্রভিডেন্ট ফান্ড পাবেন এবং এর সাথে যে ইন্টারেস্ট পাবেন সেটা আপনি টোটাল বেসিক স্যালারির সাথে ক্যালকুলেট করে দেবেন। কিন্তু এই যে ওনারের কাছ থেকে কন্ট্রিবিউশন করেছেন এটা প্রতি বছর অ্যাড করার কারণে আপনি যখন লাস্টে এই অ্যামাউন্টটা নেবেন প্রতিষ্ঠান থেকে তখন আর অ্যাড করবেন না। এটা হচ্ছে পার্থক্য। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে প্রতি বছর অ্যাড করা হয়, আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে যখন আমি অর্থ মালিকের কাছ থেকে পেয়ে থাকি তখনই শুধু আমি অ্যামাউন্টটা অ্যাড করে দিই। দিস আর দ্য টোটাল সিনারিও, বিকজ এটা হচ্ছে আর এই অ্যামাউন্টটা অ্যাকুমুলেটেড হয়ে থাকে আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে। আর রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আপনি যখন পাবেন ইউ শুড নট ইনক্লুড। এই হচ্ছে আমাদের মোরাললেস এভরিথিং। দেন আমাদের যে বিষয়টা আছে স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড, দেন এক মিনিট। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ we had the term accumulated amount from unrecognized provident fund and recognized provident fund। recognized provident ফান্ডে আপনি জব ছেড়ে দিলেন অথবা রিটায়ারমেন্টের সময় যে অ্যামাউন্টটা পাবেন এটা অ্যাড করতে হবে না, কিন্তু আনরিকগনাইজড হলে সেটা অ্যাড করতে হবে। সেটা হচ্ছে আমাদের মূল ইস্যু। দেন আপনি অন্য কোনো অ্যামাউন্ট যেভাবে নিয়ে থাকেন
অ্যানুইটি হিসেবে পেয়ে থাকেন, ফিস হিসেবে পেয়ে থাকেন, কমিশন হিসেবে পেয়ে থাকেন, ওয়েজেস হিসেবে পেয়ে থাকেন। বেসিক্যালি ফিজিক্যাল লেবারদের ওয়েজ দেওয়া হয়ে থাকে, ওভার টাইম পেয়ে থাকেন, লিভ ইন, ক্যাশমেন্ট, টিফিন, অ্যালাউন্স, যাই পেয়ে থাকেন না কেন সবকিছু আপনাকে অ্যাড করতে হবে। বেসিক্যালি আপনার যদি ফ্রিল্যান্স প্রদান করে থাকে, বাট সেটা আপনি এক্সাম করবেন। ফ্রিল্যান্স যদি বলা হয়ে থাকে সেটা আপনাকে এক্সাম করতে হবে, যে অফিস ইজ প্রোভাইডিং ফ্রিল্যান্স, সেই কথা আপনি অ্যাড করবেন। কিন্তু আপনি ক্লাসের জন্য টাকা দিলে এই শুড ইনক্লুড এভরিথিং। এটা হচ্ছে আমাদের মোরালেস অ্যামাউন্ট। দেন হচ্ছে স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড, সেক্ষেত্রে হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, অ্যান্ড দ্য সেকেন্ড, the two types of statutory, one is general provident fund, another one is contributory provident fund. General provident fund হচ্ছে ওই provident fund যে ক্ষেত্রে এমপ্লয়ার কোনো ধরনের কন্ট্রিবিউশন করে থাকে না। দ্যাট মিনস আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান আপনি প্রভিডেন্ট ফান্ডে রাখেন, দ্যাটস ফাইন, কিন্তু সেটা গভর্নমেন্ট সেখানে কোনো ধরনের কন্ট্রিবিউশন করে থাকে না। এই ধরনের কোনো প্রভিডেন্ট ফান্ড হলে সেটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড। আর কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড হচ্ছে যে ক্ষেত্রে আপনার এমপ্লয়ার এবং এমপ্লয়ার কিংবা গভর্নমেন্ট কন্ট্রিবিউট করে থাকে, সেটা হচ্ছে কন্ট্রিবিউটরি। এখানে কন্ট্রিবিউটরি মানে হচ্ছে আপনিও করবেন, আপনার মালিকও করে থাকবে, সেটা হচ্ছে কন্ট্রিবিউটরি। ট্রিটমেন্ট সেমই। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড হলে আপনি প্রত্যেক ইয়ারে টোটাল স্যালারি ক্যালকুলেট করার সময়, ট্যাক্সেবল ক্যালকুলেট সময় হয় কন্ট্রিবিউশন বাই ওনার একইভাবে অ্যাড করে দিতে হবে। এটা হচ্ছে জাস্ট ডিফারেন্সিয়েশন। কন্ট্রিবিউটর বেসিক্যালি ইন কেস অফ গভর্নমেন্ট ফান্ডের ক্ষেত্রে দেখা যায়, আর জেনারেল প্রভিডেন্ট ফান্ড বেসিক্যালি দেয়ার হ্যাজ নো এক্সিস্টেন্ট in most of the institution. These are the everything about the rules of total taxable salary calculation. দেন যে আমাদের বিষয়টা চলে আসে সেটা হচ্ছে আপনি যখন সবকিছু অ্যাড করা শেষ, দেন হোয়াট ইউ শুড ডু। আপনি যখন টোটাল ইনকাম ক্যালকুলেট করবেন, দেন ইউ শুড ডিডাক্ট 3 লাখ টাকা ফ্রম ইউর টোটাল ইনকাম অ্যাজ ট্যাক্স ফ্রি ইনকাম। দেন 1 লাখ টাকার উপরে 5%, দেন 3 লাখ টাকার উপরে 10%, এভাবে ট্যাক্সের বার্তা আমাদের বাড়তে থাকে। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আমরা এই বিষয়ে একটা দুটো ম্যাথ করে আপনাদের অনেক বেশি হোমওয়ার্ক দিয়ে দিব। এই চ্যাপ্টারটা মোরালেস এখানে শেষ। দেন আমাদের পরের চ্যাপ্টার, পরের ক্লাস হবে, দেন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। প্রভিডেন্ট ফান্ড কি ক্লিয়ার সবার? এনিথিং এলস? স্যার চ্যাপ্টার শেষ? হ্যাঁ, এই চ্যাপ্টারে ম্যাথ করতে হবে, এই চ্যাপ্টার শেষ। অনেক অনেক ছোট চ্যাপ্টার, অনেক ছোট। স্যার প্রভিডেন্ট ফান্ডটা একটু ঝামেলায় লাগছে। প্রভিডেন্ট ফান্ড আমি আবার তাহলে বলছি, একটা হচ্ছে স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড, একটা হচ্ছে কন্ট্রিবিউটরি। কন্ট্রিবিউটরি মোরালেস রিকগনাইজড আর আনরিকগনাইজড একই টাইপের। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড হচ্ছে গভর্নমেন্ট অফিসারদের ক্ষেত্রে দেখা যায়, আর রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড হচ্ছে প্রাইভেট ক্ষেত্রে দেখা যায়, এবং আনরিকগনাইজড প্রাইভেট ক্ষেত্রে দেখা যায়। দ্যাট মিনস আপনি একটা কোনো ব্যাংকে জব করেন, একটা পুরাতন ব্যাংকে জব করেন, তাদের প্রভিডেন্ট ফান্ড সরকারের তরফ থেকে তারা স্বীকৃতি দিয়ে নিয়ে আসে, সেটা হচ্ছে রিকগনাইজড। আর যদি কোনো প্রভিডেন্ট ফান্ড স্বীকৃতি না পায়, সেটা হচ্ছে আনরিকগনাইজড। এখন স্বীকৃত যদি প্রভিডেন্ট ফান্ড হয়, দেন আপনি যদি 10% আপনি প্রভিডেন্ট ফান্ডে জমা করেন, আপনার কন্ট্রিবিউটর, দ্যাট মিনস এমপ্লয়ারও কন্ট্রিবিউট করে থাকে, আনরিকগনাইজডও সেম ভাবে কন্ট্রিবিউট করে থাকে। স্বীকৃত হলে বেসিক স্যালারির সাথে আপনি ক্যালকুলেশনে প্রভিডেন্ট ফান্ডে যে অ্যামাউন্ট আপনি জমা রেখেছেন সেটা টোটাল স্যালারির সাথে অ্যাড করে দিবেন। এটা হচ্ছে স্বীকৃত। এবং একই সাথে যদি স্বীকৃত থেকে কোনো ধরনের ইন্টারেস্ট পেয়ে থাকেন, সেই ইন্টারেস্ট যাই পান না কেন, সেখান থেকে আপনি মনে করেন 15% অথবা 10% পেলেন, সেখান থেকে ইন্টারেস্ট যাই পান না কেন যেটা জমা হবে তার 14.5% ইন্টারেস্ট আপনি এক্সেম্পশন পাবেন। যেমন আমরা ইন্টারেস্ট ফ্রম রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এখানে লিখেছিলাম 6,000 টাকা, কিন্তু আপনার জমা ছিল 30,000 টাকা, তার উপর 14.5% ইন্টারেস্ট আসে 4,350 টাকা, অথবা 1/3 অফ ইউর বেসিক স্যালারি,
তার ভিতরে যেটা লোয়ার হবে সেই অ্যামাউন্টের উপর আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। দ্যাট মিনস আপনি 4,350 টাকার উপর ট্যাক্স দিতে হচ্ছে না, এক্সেস যেটা হচ্ছে সেটার উপর ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু যদি আপনার 4,350, 4,300 কিংবা 4,000 টাকাই পান, তার জন্য আপনাকে ইন্টারেস্টের উপর ট্যাক্স দিতে হচ্ছে না। দ্যাট মিনস ইন্টারেস্ট একটা নির্দিষ্ট সীমার পরে ট্যাক্স দিতে হবে, আর কন্ট্রিবিউশন ফ্রম ওনার তার উপরে আপনাকে ট্যাক্স বার নির্ধারণ করে দিতে হবে এবং টোটাল ইনকামের সাথে অ্যাড হয়ে ট্যাক্স ইনক্লুড হবে। কিন্তু আনরিকগনাইজড হলে ওই অ্যামাউন্টটা অ্যাড হবে না বেসিক স্যালারির সাথে। আপনি 10% রেখেছেন, দ্যাটস ফাইন, এখানে কোনো ক্যালকুলেশন নেই, কিন্তু কন্ট্রিবিউশন ফ্রম ওনার উইল নট বি ইনক্লুডেড বিকজ ইট ইজ নট রিকগনাইজড। যে আপনি পাবেন কি পাবেন না এর কোনো নিশ্চয়তা নেই। রিকগনাইজডের ক্ষেত্রে এমপ্লয়ার যদি আপনি যদি কন্ট্রিবিউট করেন, আপনার প্রতিষ্ঠান আপনাকে দিতে বাধ্য। এ হচ্ছে রিকগনাইজড এর মূলনীতি। আর আনরিকগনাইজড হলে আপনার এমপ্লয়ার দিল কি দিল না এ নিয়ে কোনো আইন নেই, এজন্য এটা আনরিকগনাইজড। এর জন্য আনরিকগনাইজড এর ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে আপনি যখন এমপ্লয়ারের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের টোটাল টাকা পাবেন, তখন টোটাল ট্যাক্সেবল ইনকামের সাথে অ্যাড করবেন ওই বছরই, শুধু যে বছর পাবেন। আর রিকগনাইজড এর ক্ষেত্রে আপনি প্রতি বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অ্যাড করলেন যেটা কন্ট্রিবিউট করবেন এমপ্লয়ার। এই হচ্ছে আমাদের রিকগনাইজড আর আনরিকগনাইজড এর ক্ষেত্রে পার্থক্য। এরপর যখন আমরা অ্যাকচুয়াল ম্যাথ করব তখন সমস্যা হলে আপনার ধরতে পারবেন যে আসলে রিকগনাইজড কি আনরিকগনাইজড। রিকগনাইজড হচ্ছে স্বীকৃতি দিয়েছে আর স্বীকৃতি দেয় না, একটা রিকগনাইজড প্রতি বছর অ্যাড হবে, আনরিকগনাইজড যখন আমি টাকা পাবো তখন অ্যাড হবে। কিন্তু রিকগনাইজড যখন আমি ফাইনালি টাকা পাবো তখন আর অ্যাড করার দরকার হয় না, কারণ প্রতি বছর আমি এটা স্যালারি ইনকামের সাথে ইনক্লুড করে দিয়েছি তাই। দিস আর in the treatment and scenario in case of recognized and unrecognized provident fund. That's everything is all about. এই চ্যাপ্টার শেষ হবে কয় চ্যাপ্টার পরে আপনারা পরীক্ষা দিবেন এটা একটু বলেন না? পরীক্ষার কথা শুনলেই ভয় লাগে।